দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইনসাইডে 2024-25 অর্থ বছরের বাজেট মাননীয় অর্থমন্ত্রী সংসদে পেশ করেছেন। এর মধ্যে সেই বাজেটের নানামুখী বিশ্লেষণ আপনাদেরকে আমরা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও যেটা যে এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত করতে পারবে, ব্যয় কতটা কমাতে পারবে এবং অন্যদিকে আমাদের যে চাহিদাগুলো থাকে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সরকারের যে একটা লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি কেন্দ্রিক সেটা কিভাবে কতটুকু অর্জিত হবে, এই বিশ্লেষণ নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা BIDS এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। একটা বাজেট মূল্যায়নের জন্য যেই সময়ের পরে আমরা আলোচনা করছি খুব কম সময়, তারপরেও আপনি নিশ্চয়ই এটার খানিকটা বিশ্লেষণ করেছেন। কেমন হলো বাজেটটা? বাজেট ডকুমেন্টটা এখনও যে একেবারে পুরোপুরি মানে সব কিছু পড়েছি তা নয়, যতটুকু পড়েছি সেটার সম্পর্কে আমি কিছু বলতে পারি। একটা হচ্ছে বাজেটের কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বলতে পারেন একটা সন্ধিক্ষণের বাজেট। আমরা এক ধরনের ঝড়ো হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কেন ঝড়ো হাওয়া? 2 বছর আগেও আমাদের ইনফ্লেশন ছিল 5%, এখন সেটা 10% অতিক্রান্ত করেছে। তো সেইটা আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করেছে, সকলের জীবনে অস্বস্তি, এবং সেইটাকে মোকাবেলা করতে হবে। সেটা মোকাবেলা করার দুটো উপায়, একটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সাপ্লাই রেসপন্স বাড়ানো। ডিমান্ড ম্যানেজমেন্টটা এই গত 1 বছর ধরে মানে চেষ্টা চলছে, এবং সাম্প্রতিককালে আমি বলবো যে এই চেষ্টাটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট রূপ নিয়েছে। কোঅর্ডিনেটেড এফোর্ট ত্রিভুজের মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক, মনিটারি অথরিটি, আমাদের ফিনান্স মিনিস্ট্রি, ফিসকাল অথরিটি এবং প্ল্যানিং মিনিস্ট্রি যেটা এডিপি অ্যালোকেশনটা দেখে, তাদের মধ্যে একটা এই ত্রিভুজের মধ্যে একটা ভালো সমন্বয় সাধন হয়েছে। এর ফলে কি হয়েছে, 3টা ফ্রন্টেই আমরা এক ধরনের বলতে পারেন কেউ বলে সংকোচনমূলক, কেউ বলে রক্ষণশীল অবস্থান আমরা নিতে পেরেছি, যাতে করে ডিমান্ডটাকে কম্প্রেস করা যায়, ইম্পোর্ট ডিমান্ডটাকে কম্প্রেস করা যায়। তার একটা বড় প্রমাণ আমরা জানি, মনিটারি অথরিটি তারা 85 টাকা যখন ছিল $1, সেখান থেকে সাম্প্রতিককালে কারেকশন করেছে 117 টাকা। তো এটা একটা বড় ধরনের কারেকশন হয়েছে। ইন্টারেস্ট রেটের উপরে যে কন্ট্রোলটা ছিল সেই কন্ট্রোলটা উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে ডিপোজিটারদের রেট, সঞ্চয়ী যারা করেন আর যারা ঋণ নিচ্ছেন, উভয়ের ক্ষেত্রেই ব্যাংক এখন স্বাধীনতা পাচ্ছে ইন্টারেস্ট রেট ধার্য করার। এখন তো 10.5-11% পর্যন্ত চলে গেছে ডিপোজিটার রেট, যেটা ধরেন কয়েক মাস আগেও ছিল 6-7%। কিন্তু এই দুটো পদক্ষেপ যথেষ্ট হতো না যদি ফিসকাল মেজার্সগুলো সেটার সাথে কি বলবো কোঅর্ডিনেটেড না হতো। এবং তার বড় প্রমাণ এই বছরের বাজেট। এই বছরের বাজেট আমি সম্পূর্ণ হিসাব করি নাই যে এই বছরের বাজেটারি এক্সপেন্ডিচার কত বাড়ছে, কিন্তু আগে যদি বাড়তো ধরুন 10-14% হারে, এই বছর বেড়েছে 4.5-5 এরকম। তো সেই অর্থে বলতে চাচ্ছি যে গভর্নমেন্ট ডিমান্ড সেটাকে অনেকটা কমিয়ে আনা হয়েছে, এবং তার মাধ্যমে অর্থনীতিতে ফিসকাল যে এফেক্টটা হয় সেইটাকেও হ্রাস টানার চেষ্টা হয়েছে। কিন্তু এইটাও, এই 3টার যে সংকোচনমূলক নীতি এবং পদক্ষেপ, সেটাও যথেষ্ট হবে না ইনফ্লেশনকে 6.5%-এ নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, যদি না আমরা ফুড ইনফ্লেশনের লাগামটা টেনে না ধরতে পারি। এবং সেই ক্ষেত্রে ফুড ইনফ্লেশনের মধ্যে স্বস্তির জায়গা হচ্ছে যে আমাদের চালের যে উৎপাদন এবং ভোগ, সেটা আগের তুলনায় কমে তো নাই, বরং বেড়েছে। আমি হিসাবটা পরে একটু শেয়ার করব সময় পেলে। আর আটার ক্ষেত্রেও আমরা দেখছি, হুইটের ক্ষেত্রেও সেটা হয়েছে।
কিন্তু যেটা ফুড ইনফ্লেশনকে উস্কে দিচ্ছে সেটা হচ্ছে প্রোটিন গুডসগুলো। প্রোটিনের মধ্যে বিশেষ করে মিট প্রোডাক্টস এবং বিশেষ করে বিফ, এটা উস্কে দিচ্ছে। আর বিভিন্ন ভ্যারাইটির এই সোনালিকা, দেশি মুরগি, এই সমস্ত জিনিসগুলোর দাম বেশি। সম্প্রতি বিআইডিএস এর একটা গবেষণায় এসেছে। কিন্তু আমরা দেখেছি যে তার মধ্যেও একেবারে যারা ফার্মের মুরগি, সেটার কনজামশন কিন্তু খুব কমে নাই। ডিমের কনজামশন কিন্তু 22 সালের তুলনায়, যদি এখন 23 সালের ডিসেম্বরে যদি আমরা তুলনা করি, এখনকার কথা বলতে পারবো না, 24-এ এসে তুলনা করি, তাহলে মোটামুটি একই পর্যায়ে ছিল। সুতরাং কিছু স্বস্তির জায়গা, কিছু অস্বস্তির জায়গা আছে, এবং সেইটাকে মাথায় রেখে আপনার ট্যারিফ পলিসি, আপনার ট্যাক্সেশন পলিসি, আপনার ক্রেডিট পলিসি, বিশেষ করে ক্ষুদ্র উৎপাদক যারা ক্রপ সেক্টরে, যারা ফিশারিজ লাইভস্টক সেক্টরে আছে, তাদেরকে সহায়তা করতে হবে। এরকম একটা বিষয় আমরা ইঙ্গিত হয়তো দেখেছি, অর্থমন্ত্রী সেই প্রত্যাশা করেছেন। আপনি যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যেই যারা দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, বড় মূল্যস্ফীতির কারণে তারা তো অনেক কষ্ট পাচ্ছে, তাদেরকে যতটুকু সহায়তা করার দরকার ছিল এই বাজেটের মাধ্যমে প্রপারলি অ্যাড্রেস করা গেছে কিনা আপনার কি মনে হয়? সেই প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটা কথা প্রথম পয়েন্টে বলতে চাই ইকবাল, সেটা হচ্ছে যে গ্লোবাল ইকোনমিক পারফরমেন্সের কথা যদি দেখি, আমি চীনের গ্রোথ রেট দেখছিলাম। চীনের গ্রোথ রেট হচ্ছে গ্লোবাল গ্রোথ রেটের 30% সরবরাহ করে। চীনের গ্রোথ রেট 2010 সালের পর থেকে একেবারে 2022 সাল পর্যন্ত দেখি সেকুলারলি ডিক্লাইন করেছে, এবং এইটা হচ্ছে গ্লোবাল ইকোনমিক পারফরমেন্সের একটা বড় উদ্বেগজনক বিষয়। এই পরিস্থিতিতে আমরা আছি। ভারতের গ্রোথ রেট, সেটা আরেকটা বৃহৎ জনসংখ্যার কান্ট্রি, ভারতের গ্রোথ রেট সাম্প্রতিককালে ইমপ্রুভ করেছে, আগের দিকে ভালো ছিল না। সো আমরা এরকম পরিস্থিতিতে আছি, এবং যদি আমরা প্রজেকশন নিই, তাহলে আমাদের সমস্ত প্রজেকশন দেখাচ্ছে যে হ্যাঁ, ইমপ্রুভ করবে 29 সালের মধ্যে, কিন্তু ইমপ্রুভমেন্টের হার হবে শ্লথগতিতে। সুতরাং আমরা কিন্তু একটা 25 থেকে 27-28 পর্যন্ত যে সময়টা পার করব, সেখানে আগের তুলনায় ইমপ্রুভ করবে গ্লোবাল ইকোনমিক গ্রোথ। আমি বলছি সেটা ধরুন 1.8% থেকে গ্লোবাল গ্রোথ বেড়ে 2.4%-এ বাড়বে, কিন্তু এটা খুব রাতারাতি নাটকীয় কিছু হবে না। আর আপনি যদি ধরে নেন যে ইউক্রেনের যারা যুদ্ধ বাদিয়েছে এবং যারা যুদ্ধকে প্রলম্বিত করছে, তারাই কিন্তু এই ফুড, ফার্টিলাইজার প্রাইস বৃদ্ধির জন্য দায়ী, এবং সেইটার দায়ভার আমাদের উপরে এসে পড়ছে। সেটা কিন্তু আরও 2 বছর চলতে পারে। সহসা কোনো শান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে আমি যেটা বলবো যে এই কনজারভেটিভ পলিসি যেটা নেওয়া হয়েছে বাজেটে, ডিমান্ড ম্যানেজমেন্টে, সেটা সঠিক আছে, কিন্তু আমাদের বেশি করে জোর দিতে হবে দেশীয় উৎপাদন বৃদ্ধির উপরে, ফুড প্রোডাকশন বৃদ্ধির উপরে, এবং আমি আবারও বলছি যে আমাদের যে নন ফার্ম প্রডিউসার্স, যার মধ্যে ক্ষুদ্র উৎপাদক আছেন, সিএসএমই আছেন, এমএসএমই আছেন, তাদেরকে সাহায্য করতে হবে। অনেক মানুষ হয়তো দারিদ্র্য সীমার নিচে নামেননি, কিন্তু খুব কষ্ট করে দিনাতিপাত করছেন। দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে অর্থমন্ত্রী হয়তো তাদের জন্য স্পেসিফিক কিছু করবেন। আপনার চোখে তেমন কিছু ধরা পড়ল কিনা? মোটামুটি যে কর্মসূচিগুলো চলছিল সেটাকে আরেকটু উন্নত করার চেষ্টা আছে। যেমন ধরুন স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া, কারণ তারা এনআইডির সাথে টেলিফোন নাম্বার মিলিয়ে দেখছেন যে লিকেজটা কমানোর চেষ্টা করছেন। এটা একটা ভালো পদক্ষেপ। প্রায় 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য সুযোগগুলো তো অব্যাহত আছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই যে আরবান এলাকার যারা ওয়ার্কার্সরা আছেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা, তাদের বেতন কিন্তু মিনিমাম ওয়েজ হয়েছিল 12,500 টাকা। 12,500 টাকা যদি 5% ইনফ্লেশন থাকে সেটা এক জিনিস, কিন্তু ধরুন যদি 10% ইনফ্লেশন থাকে তাহলে এটা আরেকটা জিনিস। সুতরাং তাদেরকে সহায়তা দেওয়ার জন্য, এটা প্রাইভেট সেক্টরকে দিতে বলছি না, এটা সরকার টিসিবির মাধ্যমে যে কার্ডগুলো বিলি করে,
সেটা আমি বলছি যে শহর এলাকার শিল্প শ্রমিকদের জন্য এলাকা ভিত্তিক আমাদের প্রধান যেটা কনসেন্ট্রেশন এরিয়া আশুগঞ্জ, আশুলিয়া, তারপর গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকার এবং চিটাগাংয়ে, এই সমস্ত এলাকাগুলোতে এইগুলো কিছু দেওয়া যেতে পারে এবং এখানে একটু সম্প্রসারণের সুযোগ আছে এই ফ্যামিলি কার্ডের বা র্যাশনালাইজেশন। এই শব্দটা অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় প্রায় ব্যবহার করেছেন। আমি মনে করি ওই র্যাশনালাইজেশন অফ ফ্যামিলি কার্ডের সুযোগ আছে এবং তারা সাবসিডাইজ রেটে টিসিবির রেশনিংগুলো যদি পান তাহলে তাদের কিছুটা কষ্ট লাঘব হবে, সেটা আমার মনে হয়। আর এমনিতে কিন্তু বাংলাদেশে এক্সট্রিম পভার্টি কিন্তু প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। আপনারা 2022 সালে 5.8%, এখন হয়তো ইনফ্লেশনের চাপে পড়ে একটু বেড়েছে, হয়তো আমি সর্বোচ্চ ধরে নিলাম এটা বেড়ে 10% হয়েছে, মানে এটা এমন ভয়াবহ কিছু না। সুতরাং এক্ষেত্রে আমাদের মূল জোরটা দিতে হবে যে শুধুমাত্র এক্সট্রিম পুয়ারদের উপরে না, যারা একটু দারিদ্র্য সীমার উপরে ভালনারেবল পপুলেশন আছে তাদেরকে কি করে এই যে টিসিবির ফ্যামিলি কার্ড বা অন্যবিধ উপায়ে একটু সুরক্ষা দেওয়া যায়। আর আমার একটা প্রিয় প্রসঙ্গ আছে, আমাদের জন্য কিছু করা দরকার, মধ্যবিত্তদের জন্য। আমাদের আসলে সময় এসছে জাতি হিসেবে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স এটাকে ইন্ট্রোডিউস করা। আপনি পাশের দেশ ভারতের যে কোনো হাসপাতালে যখন ভারতীয় নাগরিক যায়, মধ্যবিত্ত আমার আপনার মতো স্যালারিড প্রফেশনালস তারা যায়, তাদেরকে জিজ্ঞেস করে আপনার কার্ডটা দেন, কারণ তারা জানে ওই কার্ডে কী কী ডিসকাউন্ট পাবে, কী কী ফ্যাসিলিটিসগুলো পাবে এবং তারা সেটার বিনিময়ে কিছু ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন। আমাদের দেশে আমরা চেষ্টা করেছিলাম বিআইডিএসের জন্য একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা এনরোলড হতে পারে কিনা, অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ পাইনি। আমরা গিয়েছিলাম মেটলাইফ, অন্যান্য অনেক প্রতিষ্ঠানে। তো সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে সরকার বাজেটে শুধু অ্যালোকেশন সাইজ কত বাড়লো সেটার উপরে ফোকাস না করে একটু পলিসি নিয়ে আর একটু ভাবুক। আমাদের জন্য যদি একটু প্রাইভেট হেলথ কোম্পানিগুলো এগিয়ে আসে এবং সেটার জন্য যদি গভর্নমেন্ট একটা নিয়ম করে, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যদি বলে যে তোমাদেরকে বাধ্যতামূলকভাবে একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু করতে হবে ফর দ্য প্রফেশনাল স্যালারিড পারসন ইনক্লুডিং প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর, তাহলে একটা বড় কিন্তু ক্লায়েন্টেল তারা পেয়ে যাবে। এবং যেরকম সিস্টেম আমরা উন্নত বিশ্বে দেখতে পাই, এমনকি পাশের দেশ ভারতের উদাহরণ দিয়েছি, তো সেইটা খুবই দরকার। আমি মনে করি শিক্ষার উপরে 14% অ্যালোকেশন এগুলো হচ্ছে, কিন্তু শুধু পাবলিক সেক্টরে 5% আপনি অ্যালোকেশন স্বাস্থ্যের উপরে দিলেন, সেটা দিয়ে আমাদের ইন্স্যুরেন্স নিডটা মোকাবেলা করা যাবে না। সেই জন্য প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে এবং সেই জন্য গভর্নমেন্ট একটু পলিসিগত যদি আনা যায়, কিছু যদি ইনসেন্টিভ তারা দিতে পারে, তাদেরকে কিছু হয়তো ট্যাক্স কনসেশন দিল, অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিল, তাহলে এটা খুব ভালো হয়। আরেকটা হলো যে নার্সের কথা বলা হয়েছে, এটা খুবই ভালো। মেডিকেল টেকনোলজিসদের পয়েন্টটাও জোরে সোরে আনতে হবে, কারণ ওয়ান অফ দ্য রিজনস আমরা বাইরে যাই সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট হয় সেগুলোকে সম্পূর্ণভাবে আস্থা রাখি না। তো সেইগুলো তো ঢাকা শহরে যাও বা রাখা যায়, ঢাকার বাইরে মফস্বল শহরগুলোতে একটু ডিসেন্ট্রালাইজ নার্সিং যেটা বলা হয়েছে এখানে আমি দেখলাম বাজেটের ইয়েতে, সেটাকে আরেকটু জোরদার করা। আমি আরেকটা টেকনিক্যাল বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন ইনফ্লেশন 6.5 নামিয়ে আনা, একটা গ্রোথের টার্গেটও ধরা হয়েছে, সেটা 6.75%। কন্ট্রাকশনের একটা বাজেট দিয়ে গ্রোথ করা কি সম্ভব হবে কিনা? যদি ধরুন দিনের শেষে করা নাও যায়, যদি ধরুন 5.5% হয়, আমি সবসময় বলি বাংলাদেশে পপুলেশন গ্রোথ রেট হচ্ছে এখন 1.4, তো তাতে যদি 5.5% গ্রোথ হয় তাহলে ও পার ক্যাপিটা গ্রোথ রেট হবে 4.5 মতো বা 4-এর মতো, অ্যাডজাস্ট করলে যদি, হ্যাঁ যদি অ্যাডজাস্ট করে 4-এর মতো। তো একটা ক্রাইসিসের বছরে 4-4.5%ও যদি আমরা পার ক্যাপিটা গ্রোথ রেট হয় সেটাও খারাপ না, কারণ আমরা তো এরকম কোভিডের বছরে আপনার মনে আছে 3.5 বা এরকম নেমে গিয়েছিল, তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। এই বছরও যদি সম্পূর্ণটা আমরা অর্জন না করতে পারি বা কাছাকাছি যাই, পরবর্তী সময় তো আমরা এটা পারবো, কারণ তো বিশ্ব পরিস্থিতি তো এই অবস্থায় আমরা আরো একটা বিষয় জানবার আছে যে সংস্কারের বিষয়।
আর্থিক খাত, রাজস্ব খাত, এটা নিয়ে আমাদের নানা রকম সমস্যা রয়ে গেছে। সংস্কারের প্রশ্নে আমরা দীর্ঘদিন ধরেই বিআইডিএসের হয়ে আপনিও বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন কি করা দরকার। আর্থিক খাত এবং রাজস্ব খাত দুটো জায়গায় আমাদের সম্ভবত হাতটা দেওয়া দরকার। অর্থমন্ত্রী কতটুকু সেটার ব্যাপারে আন্তরিকতা দেখিয়েছেন? আর্থিক, আপনি খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু এটা বাজেটের মূল মনোযোগ ছিল না। কারণ এবছর ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, এবছর রাজস্ব বাড়াতে হবে। একটা প্রজেকশন আছে যে অন্তত আমাদের বছরে 0.5% পয়েন্ট করে বাড়ালে তাহলে আমরা 5 বছরের মধ্যে হয়তো এখনকার ট্যাক্স জিডিপি রেশিও যেটা 8%-এর মতো আছে সেটা 10-এর উপরে নিয়ে যাব। কিন্তু আমাদের আপার মিডল ইনকাম হতে গেলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হতে হবে 14-15%। সুতরাং আমরা কিন্তু একটু পিছিয়ে থাকবো ওই গোলের থেকে। সেইটার উপরেই বেশি দৃষ্টিপাত করা হয়েছে। আমার মনে হয় যে যখন আপনার ফ্যামিলির অবস্থা ভালো যায় না, তখন আপনার চিন্তা করা উচিত যে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার আনা, ফ্যামিলির মধ্যে একটা নতুন মূল্যবোধ আনা, নতুনভাবে গোছানো। রাষ্ট্রের জন্য তেমনি এটা প্রযোজ্য। এনপিএলের কথা আমরা জানি, সেইটা আমি বরাবরই বলে এসছি যে এনপিএলের এই বোঝাটা আবারও বাড়ছে, এবং বিশেষত রিশিডিউলিংয়ের ব্যাপারটা, যেটা আগে 2 বার রিশিডিউলিং করা যেত, সেটা এখন 4 বার, মানে প্রতিটা রিশিডিউলিংয়ে 3 বছর করে সময় পাচ্ছেন। তো যাকে 4 বার রিশিডিউলিং করা হচ্ছে সে 12 বছর হচ্ছে। তো এই সমস্ত কারণ মিলিয়ে আমরা একটা মন্দ ঋণের বোঝায় পড়ে যাচ্ছি। সুতরাং এনপিএলটা সংস্কার করার, রাজস্ব খাতে ট্যাক্স জিডিপিতে উল্লম্ফন সম্ভব না যদি আমরা একটা মানে কি বলবো, রাজস্ব আহরণের ক্ষেত্রে আরও একটু সংস্কার না আনে। আমি একটা কথা বলি, আমাদের যে ট্যাক্স সাবমিশন, এটা আমরা সবাই বলছি যে ট্যাক্স নেট বাড়ানোটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, ট্যাক্স রেটটা না। তো ট্যাক্স নেট কোথায় বাড়াবো? আমার একটা সোজা হিসাব হচ্ছে, গ্রামে কোনো ট্যাক্স যদি নাও বা করি, শুধু শহর এলাকায় 10%, টপ 10%, আমাদের এইচআইএস থেকে দেখা যাচ্ছে 22 অনুযায়ী টপ 10%-এর হাতে 45% অফ ইনকাম। তো টপ 10%-এর সংখ্যাটা কত? আমার হিসেবে দাঁড়ায় 1,30,00,000 হাউজহোল্ড। যদি ধরি প্রতি হাউজহোল্ডে একজন করে টিআইএনধারী, আর আপনি যদি ধরেন হাজব্যান্ড ওয়াইফ উভয়ই এটার, তাহলে আপনি 2 কোটির মতন একটা পান। সো আপনার অন্য কাউকে আপনাকে ট্যাক্স করার লোয়ার মিডল ক্লাস, ওইখানে অ্যাড্রেস করলেই আপনার যে রিডিস্ট্রিবিউটিভ প্রিন্সিপাল, পুনর্বন্টন আয় করার যে নীতি, যে বড় লোককে, সর্বোচ্চ বড় লোককে আমি ট্যাক্স করে, পিকেটির যেটা ফর্মুলা, সেখানে করে আমি গরিবদের মধ্যে দেব, সেই রিডিস্ট্রিবিউটিভ স্টেট বা পুনর্বন্টনমূলক রাষ্ট্র, সেটা করা সম্ভব। এখন সেই দিকে যেতে হলে আপনাকে একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে হবে রাজস্ব আহরণের ক্ষেত্রে, এবং সেইটা আসলে লং ওভারডিউ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন ট্যাক্স রিটার্নের ফর্ম করি, তাতে আয়, ব্যয়, অ্যাসেট একটা জটিল, কারণ অ্যাসেটটার সাথে আয় মেলানোর ক্ষেত্রে একটা বিরাট কিছু হয়, কিন্তু ওই ইনফরমেশনটা কখনো কম্পিউটারাইজ করা হয় না। এবং ওটা যদি করা হতো তাহলে আপনি প্রপার্টি ট্যাক্সে আপনি ইজিলি চলে যেতে পারতেন, তাহলে আপনি জানেন যে কার কাছে কি অ্যাসেট। আমি ব্যক্তিগতভাবে বর্তমানে যে ব্যাংকের ক্ষেত্রে, আমি ব্যাংকের প্রসঙ্গে একটু আসছি, যে অ্যাকাউন্টের জন্য এটা 1944-এর সল্ট অ্যাক্ট। তো সেইখানকে সূত্র ধরে আমরা এই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে অ্যাকাউন্ট থাকলে পরে একটা এক্সাইজ ডিউটি বসাচ্ছি। এটা ব্রিটিশ আমলের আইন, যুদ্ধকালীন পরিস্থিতিতে করা, সেটা আমার মনে হয় আমাদের এখনো বলবৎ রাখার যুক্তি নেই। এবং বেশ কিছু আইটেমের উপরে কর বসেছে বা মানে কর নামানো হয়েছে, সেটার সাথে আমি একমত না। আমি একটা জিনিস আমি দেখছিলাম যে যেমন কালো টাকার ক্ষেত্রে, এই যে যেমন ধরুন বলা হচ্ছে যে অপ্রদর্শিত অর্থ 15% বলার দরকার কি? অপ্রদর্শিত অর্থকে সুযোগ দেন প্রদর্শিত করার। সে তার ট্যাক্স রিটার্নে
অপ্রদর্শিত অর্থ নিয়ে আসবে, তারপরে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত ধরে নিয়ে যেরকম ট্যাক্স আসে সেটা ট্যাক্স দেবে, তাতে 15 হতে পারে, 10ও হতে পারে, 20 হতে পারে, 30ও হতে পারে। কিন্তু এই যে ফ্ল্যাট 15% রুলটা বলাতে যেটা প্রবলেম হয়, একটা ট্যাক্স ইকুইটির সমস্যা চলে আসে। কেউ দিচ্ছেন 30% হারে, কেউ দিচ্ছেন 15% হারে। তো এইটা থাকার দরকার নেই। এইটা নিয়ে আমরা তো আগেও এই সুযোগ দিয়ে তেমন কোনো সাড়া পাইনি। এটা নৈতিকতার একটা প্রশ্ন অনেকে তুলেছেন, আপনি এটা হ্যাঁ, আমি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে না, আমি জাস্ট বলছি যে মানে অপ্রদর্শিত আয়টাকে যদি আমি নর্মালি ট্যাক্স রিটার্নের মধ্যে আনার সুযোগ দিই, অপ্রদর্শিত অনেক সময় অনেক কারণে হয়ে যায়। যেমন ধরুন, আপনি আপনার ফ্ল্যাট বিক্রি করবেন বা বাড়ি বিক্রি করবেন, আপনি যে এলাকায় অবস্থান করছেন সেইখানে যে রেজিস্ট্রি করতে গেলেন, সেই রেজিস্ট্রেশনের একটা নিয়ম আছে। সেই রেজিস্ট্রেশনের মূল্যটা আর মার্কেট ভ্যালুটা এক হয় না। তো সেখানে এনবিআর করতে পারে, সংস্কারের কথা যেহেতু উঠছে, সেখানে যেটা করতে পারে যে এটা 5 বছর অন্তর অন্তর না রিভাইজ করে এটা 3 বছর অন্তর অন্তর রিভাইজ করা এবং মোর অ্যালাইন টু দ্য মার্কেট ভ্যালু, তাহলে আরও বেশি টাকা এনবিআরের খাতায় উঠবে। আর কিছু জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না, যেমন মোবাইল সিম, টক টাইম, আমি যেগুলো মানে দেখেছেন যেগুলো এখন দেখেছি, পর্যন্ত, জি, সেইটার বোধহয় দরকার নেই। আর কিছু ভালো জিনিস আছে, যেমন ধরুন ল্যাপটপের উপরে বা কিডনি ডায়ালিসিস, তারপরে গরুর দুধ, কফি, গ্রিন ইত্যাদির ক্ষেত্রে শুল্ক কমানো হয়েছে। সিগারেটের ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কিন্তু যতটা আশা খুবই করেছিলাম সামান্য বাড়ানো হয়েছে। এই 65% থেকে 66%, এইটা আরেকটু বাড়তে পারত। এই ধরনের আমি সব মিলিয়ে বলবো যে আমরা এনার্জি প্রাইস নিয়ে খুব একটা করতে পারবো না, কারণ উন্নত বিশ্বের এবং যারা আছেন তারা যুদ্ধ বাদিয়ে এটা আমাদেরকে ভোগান্তি পোহাচ্ছেন। হ্যাঁ, সেটাতে আমরা রিসিভিং এন্ডে, সেখানে আমাদের করতে পারবো না। কিন্তু ফুড ইনফ্লেশন রেটটা আমরা অনেকখানি নিজেরা চেষ্টা করলে অনেকখানি করতে পারবো, অনেকখানি করতে পারবো। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু এই বাজেট নিয়ে আলোচনা চলবে, পাশ না হওয়া পর্যন্ত হয়তো কিছু কিছু পরিবর্তন আমরা আশা করতেই পারি। অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য। আশা করি অর্থমন্ত্রী শেষ মুহূর্তে গিয়ে জনগণের চাহিদার কিছুটা প্রতিফলন সেখানে ঘটানোর চেষ্টা করবেন। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।